আজকে আমাদের স্টোকস থিওরাম পড়বার কথা। ধরে নাও যে তোমার একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে ইন R3, দেখতে পাচ্ছ আমার লেখা? Yes, sir. Yes, sir. Good. তাহলে তার কার্ল কিভাবে ডিফাইন করি? কার্ল এফ একটা ভেক্টর ফিল্ড এরকম করে আমরা ডিফাইন করব, নেবলা ক্রস এফ। এটা আমরা ডিটারমিনেন্ট নোটেশনে লিখি, যদিও এটা ডিটারমিনেন্ট নয়। এখানে পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর গুলো এখানে F1, F2, F3 এগুলো তোমরা জানো, তারপরেও শুরুতে এটা জাস্ট একটু ডিফাইন করে নেওয়া। তো তাহলে এটা কেমন হয়? এটা হলো ডেল্টা ডেল্টা ওয়াই অফ F3 মাইনাস ডেল্টা ডেল্টা জি অফ F2। এটা হচ্ছে তার ith কম্পোনেন্ট। সিমিলারলি এটা বাদ দিয়ে দিলে আমরা একটা মাইনাস সাইন দিয়ে গুণ করব, তাহলে আমি এটাকে আগে লিখবো ডেল্টা ডেল্টা জি অফ F1 মাইনাস ডেল্টা ডেল্টা এক্স অফ F3। এটা হচ্ছে তার সেকেন্ড কম্পোনেন্ট। সিমিলারলি তার থার্ড কম্পোনেন্ট হচ্ছে ডেল্টা ডেল্টা এক্স অফ F2 মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ F1। এই হচ্ছে তার কার্লের ডেফিনিশন। তোমরা এটা সবাই জানো। তো এখন আমরা যে গ্রিনস থিওরাম পড়েছিলাম ফর সিম্পলি কানেক্টেড ডোমেইন, সেটা এমন ছিল একটা ক্লোজড কার্ভ যার ভেতরের এরিয়ার ভেতরে কোনো হোল নাই। এই ক্লোজড কার্ভের উপরে যদি আমরা ভেক্টর ফিল্ড এফ এর টেনজেনশিয়াল কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করি, তাহলে গ্রিনস থিওরাম আমাদেরকে বলেছে যে দিস ইজ ইন ফ্যাক্ট equals to the double integration over the region enclosed by this closed curve। এটা ধরে নাও যে এখন আমরা এফটা টু ডাইমেনশনে চিন্তা করেছিলাম, F1 and F2, আর থার্ড কম্পোনেন্টটা 0। তাহলে এটা ছিল ডেল্টা ডেল্টা এক্স অফ F2 মাইনাস ডেল্টা ডেল্টা ওয়াই অফ F1 dA। তো থ্রি ডাইমেনশনাল স্টোকস থিওরাম ইনফ্যাক্ট এটার জেনারেলাইজেশন। অন্য অর্থে স্টোকস থিওরামের স্পেশাল কেস হচ্ছে এটা।
তো এখানে ইনফ্যাক্ট এটাকে আমরা যদি আমার এইটা হয় ক্লোজড কার্ভটা সি, এই যদি হয় আমার রিজিয়ন আর, দিস কার্ভ ইজ পজিটিভলি ওরিয়েন্টেড এবং আমার ভেক্টর ফিল্ডের এই কম্পোনেন্ট দুটোর কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস যদি থাকে তাহলেই আমরা পজিটিভ ওরিয়েন্টেশনের জন্য এই থিওরামটা লিখতে পেরেছি। এটার নামই ছিল গ্রিনস থিওরাম। তো এখানে আমরা আমার এই ডিএটা হচ্ছে এখানে একটা ডিফারেন্সিয়াল এরিয়া ডিএ। তো এখন এই ডিএ কে যদি আমরা একটা ভেক্টর হিসেবে চিন্তা করি তখন আমরা ইনফ্যাক্ট এটাকে লিখবো এরকম কে ডিএ, ডিএ where dA is dx dy or dy dx whatever। তো তাহলে আমরা এই রাইট হ্যান্ড সাইডটাকে ইনফ্যাক্ট এরকম করে লিখতে পারি, এটা কার্ল অফ দিস ভেক্টর ফিল্ড ডট কে ডিএ, অথবা আমরা ডিএটাকে যদি আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি এটাকে আমরা লিখবো এরকম করে। তো এই হলো গ্রিনস থিওরামের একেবারে ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে দেখো এখানে আমরা আমাদের এই রিজিয়নটাকে পজিটিভলি ওরিয়েন্ট করেছি, যে ডাইমেনশন বরাবর ইউনিট ভেক্টর দিয়ে এটাকে একটা ভেক্টর কম্পোনেন্ট বানিয়েছি, ভেক্টর কোয়ান্টিটি বানিয়েছি, বানিয়ে আমরা এটার সাথে ডট করে দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করেছি। তো এখন এইটার জেনারেলাইজেশন যেটা হবে সেটা হলো যে আমি যদি 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে উঠি তখন 3 ডাইমেনশনেও এরকম ক্লোজড কার্ভ সম্ভব। সেটা 3D স্পেসের কোনো না কোনো প্লেনে এই ক্লোজড কার্ভটা থাকবে, কিন্তু তার এই যে ইনসাইড রিজিয়ন, এই যে ফ্ল্যাট রিজিয়ন যেটা, এটা আর এরকম ফ্ল্যাট নাও থাকতে পারে। সার্টেনলি যদি তুমি এটাকে 3 এর সাবসেট হিসেবে চিন্তা করো তাহলে এটা সি এর ইনসাইড রিজিয়ন একটা ফ্ল্যাট রিজিয়ন, যেটাকে আমরা ওরিয়েন্ট করেছি উইথ আউটওয়ার্ড টার্ন নরমাল। সিমিলারলি এইটার জেনারেলাইজেশন যেটা হবে R3 তে মনে করো এইরকম একটা সারফেসও হতে পারে। যে এই সারফেসটা, এটা একটা সারফেস, তো এই সারফেসের বাউন্ডারিটাকে যদি আমরা সি বলি এবং ইনসাইড সারফেসটা যদি আমার এস হয়, তাহলে আমরা এই বাউন্ডারি একটা ভেক্টর ফিল্ড যদি এখানে থাকে, let's say this surface is living inside a vector field, স্টিল আমরা এই বাউন্ডারি কার্ভটা যদি পজিটিভলি ওরিয়েন্টেড হয় তাহলে আমরা কিন্তু স্টিল এই ক্লোজড কার্ভের উপরে আমরা এই ভেক্টর ফিল্ডের লাইন ইন্টিগ্রেশন করতে পারবো। তো এখন স্টোকস থিওরাম তোমাকে বলে যদি তোমার এই ভেক্টর ফিল্ডের কম্পোনেন্ট গুলোর কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস থাকে এবং এট দ্য সেম টাইম তুমি যদি এই সারফেসকে সামহাউ ওরিয়েন্ট করো, ওরিয়েন্ট মানে হচ্ছে যে তার প্রত্যেকটা পয়েন্টে একটা করে ডিরেকশন যদি তুমি অ্যাসাইন করতে পারো,
তাহলে সেটা ওরিয়েন্টেবল হবে। এখন এই ওরিয়েন্টেবল সারফেসের জন্য গ্রিনস থিওরাম তোমাকে বলে যে এইটা ইকুয়ালস টু হচ্ছে এই সারফেসের উপরে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। যেমন এটা ছিল আর ইনসাইড রিজিয়নের উপরে, ইনসাইড রিজিয়নটাই হচ্ছে এখানে সারফেস, আর এখানে হচ্ছে আমার এটা ইরেগুলার সারফেস যেখানে কার্ভেচার আছে অর হোয়াটএভার। এই সারফেসের উপর যদি তাকে ইন্টিগ্রেট করো, কাকে, কার্ল অফ এফ কে যদি তুমি ইন্টিগ্রেট করো, করে যদি সারফেস নরমালের সাথে তার প্রজেকশন নাও, পরে সারফেসের উপরে একে ইন্টিগ্রেট করে দাও, তাহলে এই দুই জিনিস সমান হবে। এটাই স্টোকস থিওরাম। স্যার সারফেসের উপর কার প্রজেকশন দিব? বুঝি নাই। সারফেসের উপর কার প্রজেকশন দেওয়ার কথা বললেন? সারফেসের উপরে কার প্রজেকশন বললেন না? হ্যাঁ, কার্লের প্রজেকশন নিবে। এই যে ডট করছো মানে হচ্ছে এটা ইউনিট নরমাল ভেক্টরের, এই কার্লটাকে সারফেসের পুরো ইউনিট নরমাল ভেক্টর এর সাথে তার প্রজেকশন নিয়ে তাকে যদি সারফেসের উপর ইন্টিগ্রেট করে দাও, তাহলে তুমি এই লাইন ইন্টিগ্রেশনটার ভ্যালুটা পাবে। তার মানে একটা সারফেস ইন্টিগ্রেশন অথবা একটা ভেক্টর ফিল্ডের কার্লের সারফেসের নরমাল ডিরেকশনের প্রজেকশনের ইন্টিগ্রেশন ওই সারফেসের বাউন্ডারির উপর ইন্টিগ্রেশনের ভ্যালুর সমান। তো এখানে দেখো দুটো ব্যাপার ইনভলভ আছে। একটা হচ্ছে যে এই নরমাল ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, আর আমার এই কার্ভের ওরিয়েন্টেশন কোন দিকে হবে। তো এই থিওরাম যখন স্টেট করা হয়, এই ইকুয়ালিটি এই সত্যি হচ্ছে তোমার যখন এই ক্লোজড কার্ভ হুইচ ইজ দ্য বাউন্ডারি অফ ইউর সারফেস, এইটা পজিটিভলি ওরিয়েন্টেড, এবং এই নরমাল ভেক্টর হচ্ছে তোমার সারফেস এর উপরে যে কোনো পয়েন্টে টেনজেন্ট প্লেনের উপর নরমাল ভেক্টর। সেইভাবে যদি সারফেসকে ওরিয়েন্ট করা হয়, তাহলে এই দুই ইন্টিগ্রেশনের ভ্যালু সমান হবে। তো নাইস, এই থিওরামের প্রুফ তোমাদের পড়বার দরকার নাই। তোমরা যাদের খুব ইচ্ছা হয় তাহলে বইতে যেই কনস্ট্রাকটিভ প্রুফ দেওয়া আছে ওটা তোমরা দেখতে পারো। at least for this class এটা প্রুফ করবার কোনো দরকার নাই তোমাদের। তারপরও কারোর যদি ইচ্ছা হয় খুব, তোমরা প্রুফটা দেখতে পারো। তো এখন থিওরামটাকে যদি আমরা সত্যি ধরি, সত্যি ধরলে আমরা কার্লকে আমরা একটা এই যে একটা ভেক্টোরিয়াল ডেফিনেশন তার আমরা দিলাম, এটা কমপ্লিটলি অপারেশনাল ডেফিনেশন। এটা ভেক্টর ফিল্ড আছে, তার থেকে এই প্রক্রিয়ায় আরেকটা ভেক্টর ফিল্ড তৈরি করো, তাহলে যে নতুন ভেক্টর ফিল্ড পাওয়া যাবে সেটাই হচ্ছে অরিজিনাল ভেক্টর ফিল্ডের কার্ল ফিল্ড। তো এখন যদি আমরা এই থিওরামটা সত্যি ধরি, তাহলে কার্লকে একভাবে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। তো আমরা নিজেরা একটা ডেফিনেশন এখানে ফিট করতে চাই। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা একটা জিনিস, এই জিনিসটাকে আমরা একটা কোয়ান্টিটি হিসাবে ডিফাইন করতে চাই। এইটাকে আমরা বলবো সার্কুলেশন। Circulation of the vector field F
around the closed curve C oriented positively. নেগেটিভ ওরিয়েন্টেশন, উল্টো ওরিয়েন্টেশনে গেলে এটা ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, এটা তোমরা জানো। তো এটা যদি সার্কুলেশন হয়, আর যদি আমরা এখন এই কার্ভের ভেতরে যতটুকু সারফেস আছে সেইটা দিয়ে যদি এটাকে ভাগ করে দেই, তখন পার ইউনিট এরিয়া সার্কুলেশন আমরা ডিফাইন করতে পারবো। Let S be the surface area enclosed by curve C, এটাকে আমরা ফ্ল্যাট এরিয়ার কথাই বলছি, একটা ভেক্টর ফিল্ড। এই কার্ভ আছে, এই কার্ভটাকে কন্টেইন করে যে প্লেন, সেই প্লেনে এই কার্ভ যেই এরিয়া এনক্লোজ করবে, এটা যদি আমার সি হয়, তাহলে একেবারে ফ্ল্যাট রিজিয়ন ইনসাইড দিস কার্ভ। যদি আমরা নেই, তাহলে 1/s c f dot dr, এইটাকে আমরা বলবো সার্কুলেশন ডেন্সিটি। তো তাহলে আমাদের একটা আমরা দুটো আইডিয়া, আমরা সার্কুলেশন এবং সার্কুলেশন ডেন্সিটি, এই দুটো জিনিস আমরা ডিফাইন করলাম। তো তাহলে এখন স্টোকস থিওরামের দিকে যদি তাকাও, তাহলে দেখবে যে এই কার্লকে আমরা এই সার্কুলেশন ডেন্সিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। স্টোকস থিওরাম আমাদের যেটা আছে, এখানে একটা ভেক্টর সাইন দিই, নাহলে বোঝা যাবে না, এটা ইউনিট ভেক্টর। তো এখন আবারও আমরা সেই সারফেসটা আঁকি। এখন মনে করো এই সারফেসের উপরে তুমি কোথাও একটা পয়েন্ট নিলে, পয়েন্ট নিয়ে তার পাশে একটা এই সার্কুলার ক্লোজড কার্ভ তুমি ড্র করলে, এটাকে পজিটিভলি ওরিয়েন্টেড করো। তো তাহলে এই পয়েন্টের সারাউন্ডিংস যে সারফেসের অংশটুকু আছে, তার একটা বাউন্ডারি হচ্ছে এখন এই সি। তো তাহলে এইটুক সারফেস এবং তার বাউন্ডারির জন্য আমরা একই থিওরাম অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো এখন সেই জন্য আমরা বলছি লেট সি বি এ closed curve এই পয়েন্টটাকে বলো পি, on the surface
এবং with very small এটা যার দৈর্ঘ্য খুবই ছোট, সে কথার আরেক অর্থ হলো যে তার ভেতরে যে সারফেস এরিয়া আছে সেইটা খুব ছোট। তো এখন এই কার্ভের ভিতরে যে সারফেস এরিয়া আছে সেটা যদি খুব ছোট হয়, তাহলে তুমি এইটাকে একটা সার্কুলার ডিস্কের মতো চিন্তা করতে পারবে। খুব ছোট রেডিয়াসের সার্কেল হয়ে যাবে এটা, আর ভিতরের এরিয়াটা হয়ে যাবে অলমোস্ট এ সার্কুলার ডিস্ক। তো এখন এটা যদি আরবিট্রারিলি স্মল হয়, মনে করো এই রেডিয়াসটা যদি আরবিট্রারিলি স্মল হয়, তাহলে এই ইনসাইডে প্রতিটা পয়েন্টে তোমার ভেক্টর ফিল্ডকে অথবা কার্ল অফ ভেক্টর ফিল্ডকে তুমি এই পি পয়েন্টের কার্ল অফ ভেক্টর ফিল্ড দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবে। তো এই যদি হয় আইডিয়া, আমি ইনফ্যাক্ট এই কার্ভের ভেতরে যেই সারফেস এরিয়া আছে এটা দিয়ে আমি দুই পাশে ভাগ করে দেব। আমি আর ডিটেলস লিখছি না এই কথাগুলো। তো এখন এই এস যদি খুব ছোট হয়, তাহলে এটার উপর একটা লিমিট দিয়ে দাও যে আমার কার্ভ যে সারফেস এরিয়া এনক্লোজ করে দ্যাট ইজ ভেরি স্মল। এই লিমিটটা যদি তুমি এই পাশেও দাও, তাহলে এর ভেতরের সারফেস এরিয়াটা ভেরি স্মল হয়ে গেলে এই সারফেস এরিয়ার ভেতরে কার্লকে এই সারফেস এরিয়ার সেন্টার পয়েন্ট পি এর কার্ল দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যাবে। এই পাশেও দাও লিমিট। তো এখন এই কার্ল হয়ে যাবে কার্ল এট দি পয়েন্ট পি। কার্ল এফ আমি এটাকে পয়েন্ট পি তে দেব। তখন এই এন হয়ে যাবে এই পি পয়েন্টে সারফেসের উপর নরমাল ভেক্টর। নরমাল ভেক্টর এট দি পয়েন্ট পি। তো এখন এগুলো যখন ফিক্স হয়ে গেল, এরা কনস্ট্যান্ট হয়ে গেল, বের করে নিয়ে আসো এদের। Curl F at the point P, normal vector to the surface at the point P, আর এখানে একটা 1/s তো ছিল, সেটা গেল কোথায়? এটাকে কাটলাম কেন? 1/s দিয়ে তো ভাগ করেছি দুই পাশে। তো এই কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসলে কোনো অসুবিধা নেই। SDS তাইলে সারফেস এরিয়াকে ইন্টিগ্রেট করলে আমরা এই সারফেস এরিয়া পাবো। অতএব দুজন ক্যান্সেল হয়ে গেলে এটা 1 হয়ে যাবে। এখন সারফেস এরিয়া টেন্ডস টু 0 হোক আর হোয়াটএভার, এই ভ্যালু 1। তো তাহলে তুমি পেয়ে গেলে কার্ল এট দি পয়েন্ট পি projected onto the normal direction of the surface at the point P. তো তাহলে এখন তুমি এটাকে উল্টা করে লিখো, তাহলে কার্লের একটা ডেফিনেশন অন্তত তুমি জানতে পারবে।
এখানে 1/s টা আমি দেইনি। স্যার কার্লটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে কিভাবে আনেন আরেকবার একটু বলবেন প্লিজ? হ্যাঁ, ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনা যাবে অনলি when it is independent of the point on the surface. তুমি ডিএস এর উপর ইন্টিগ্রেট করছো, এটা ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে যদি কেবল এটা ডিএস এর পয়েন্টগুলোর উপর আর সে ডিপেন্ড না করে। তো এখন আমরা বলেছি যেহেতু আমার এই সারফেস এরিয়াটা খুবই ছোট, এই সি এর ভেতরে যে সারফেস এরিয়া আছে এটা খুবই ছোট, ফলে এটা ছোট হলে পরে এর ভিতরে তখনও ইনফাইনাইট পয়েন্টস থাকবে, কিন্তু সকল পয়েন্টের কার্লকে পি পয়েন্টের কার্ল দিয়ে স্যাটিসফ্যাক্টরিলি অ্যাপ্রক্সিমেট করা যাবে, যেহেতু as a vector curl continuously depends on the coordinates. অতএব খুবই ক্ষুদ্র এরিয়ার উপরে তার ভেরিয়েশন খুবই ক্ষুদ্র। সেই সেন্সে আমরা ইনফ্যাক্ট সবগুলো কার্লকে একটা কার্ল দিয়ে অ্যাপ্রক্সিমেট করেছি, সেটা হচ্ছে কার্ল এট দি পয়েন্ট সেন্টার। এবং ইনফ্যাক্ট দেখো যে এইখানে এই পি পয়েন্ট ছাড়া এরিয়া টেন্স টু 0 হলে পরে এর ভিতরে ইনফ্যাক্ট পি পয়েন্ট ছাড়া আর কোনো পয়েন্ট আছে সেটা তুমি দাবি করতে পারবে না, কারণ পি পয়েন্ট ছাড়া যদি অন্য কোনো পয়েন্ট থাকে তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স থাকবে। কিন্তু আমরা তার এরিয়াকে যেহেতু শূন্যের দিকে নিয়ে যাচ্ছি, অতএব এই সেটের কোনো নন জিরো ডায়ামিটার থাকতে পারবে না। আরো প্রিসাইসলি বললে তুমি এটার চারপাশে একটা সার্কুলার ডিস্কের মতো নাও, তাহলে এই রেডিয়াসটা শূন্যের দিকে গেলে এর এরিয়া যদি শূন্যের দিকে যায় তাহলে এই রেডিয়াসটা শূন্যের দিকে যাবে, ফলে এই কার্ভের ভেতরে এই পি পয়েন্ট ছাড়া আর কোনো নির্দিষ্ট পয়েন্টকে তুমি এই এরিয়ার ভেতরে আছে সেটা কল্পনাও করতে পারবে না। তো ফলে s টেন্স টু 0 হলে পরে এই যে কার্ল এফ ডট এন ডিএস এই ব্যাপারটা ফিক্সড হয়ে যাচ্ছে এট দি সেন্টার অফ দি রিজিয়ন। তো যখন এটা ফিক্সড হয়ে যাচ্ছে একটা পয়েন্টে, ফলে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডিএস হয়ে যাচ্ছে। তো ইন্ডিপেন্ডেন্ট অফ ডিএস হয়ে গেলে, এটা কনস্ট্যান্ট হয়ে গেলে, এটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসতে পারো তুমি, কারণ ইন্টিগ্রেশন ইজ এ লিনিয়ার প্রসেস কনস্ট্যান্ট জিনিসের উপর ডিপেন্ডেন্ট না, কনস্ট্যান্ট বেরিয়ে চলে আসে ওখান থেকে। এটা কি সেন্স মেক করছে? জি স্যার, মেক করছে। আচ্ছা, তো তাহলে দেখো এখন তুমি কার্লকে এই ইকুয়েশন থেকে সিগনিফাই করতে পারবে। এইটা হলো তোমার সার্কুলেশন ডেন্সিটি। আল্লাহর রাস্তে তুমি যদি এস কে 1 বানিয়ে দাও, তাহলে এস টেন্স টু সরি, এখানে তুমি বানাতে পারবে না। এইটা হচ্ছে সার্কুলেশন ডেন্সিটি। তো সার্কুলেশন ডেন্সিটির লিমিটিং সিচুয়েশনই হচ্ছে ওই পয়েন্টে কার্লের নর্মাল প্রজেকশনের সমান। তো এইভাবে তুমি কার্লকে একভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো। আর আরেকটা ইনটিউটিভ আন্ডারস্ট্যান্ডিং এরকম মনে করো তোমার একটা ফ্লো চ্যানেল আছে, এর ভেতর দিয়ে তোমার কোনো কিছু ফ্লো করছে, অথবা একটা ভেক্টর ফিল্ড আছে, এই ডাইরেকশনে সরাসরি যদি ধরো এই ডাইরেকশনে এইরকম ভেক্টর ফিল্ড আছে,
এটাকে ভেলোসিটি ফিল্ডই বলো। তো দেখো যে এই চ্যানেলের এই পাশে ভেলোসিটি ফিল্ড, প্রতিটা পয়েন্টে ভেলোসিটি ফিল্ডের দৈর্ঘ্য ক্রমান্বয়ে ওইদিকে বাড়ছে, তার মানে ভেলোসিটির ইন্টেন্সিটি এই পাশ থেকে ওই পাশে গেলে ক্রমান্বয়ে বাড়ছে। তো এখন তুমি যদি এখানে কোনো একটা অবজেক্ট রাখো, মনে করো এরকম একটা প্লেটই তুমি এখানে রাখলে, এখন খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই প্লেটের এই পাশে তোমার লার্জার ফোর্স অ্যাপ্লাই হবে, এইদিকে দুর্বল ফোর্স, ফলে তোমার এই প্লেটটা এইদিকে ঘুরবার একটা টেন্ডেন্সি শো করবে। তো তার মানে এই যে তোমার একটা রোটেশনাল টেন্ডেন্সি যেটা তৈরি করে, সেটা কেউ তুমি কার্ল হিসেবে চিন্তা করতে পারো। তো এনিওয়ে, যে এই রোটেশনাল টেন্ডেন্সিটাই যে কার্ল, এটা এটা অন্তত আমি এজ এ ম্যাথমেটিশিয়ান আমি এটাকে রিয়েলাইজ করতে পারি না, কিন্তু এইভাবে তোমার ওই সার্কুলেশন ডেন্সিটি ডিফাইন করে আসলে পরে সামহাউ এইখান থেকে ম্যাথমেটিক্যালি বিষয়টাকে রিয়েলাইজ করা যায়। সো হোয়াটএভার, তো এই হচ্ছে তোমার স্টোকস থিওরামের স্টেটমেন্ট, এবং স্টোকস থিওরাম থেকে তোমার কোনো একটা পয়েন্টের কার্লকে এইভাবে তুমি ডিফাইন করতে পারো। তো এখন মজার ব্যাপার হচ্ছে, তাহলে আমরা কি দেখছি? তাহলে এইটা হচ্ছে একটা পয়েন্টের, এই জিনিসটা হচ্ছে একটা পয়েন্টের অ্যারাউন্ড এ সার্কুলেশন ডেন্সিটি, সেইটাকে তুমি পুরো সারফেসের উপর ইন্টিগ্রেট করছো। পরে তুমি যেটা করছো যে এইটাকে তুমি এই সার্কুলেশন ডেন্সিটি গুলোকে তুমি কি করছো, পুরো সারফেসের উপরে ইন্টিগ্রেট করছো। ইন্টিগ্রেট করবার পরে এই জিনিস যদি সার্কুলেশন ডেন্সিটি এট এ পয়েন্ট হয়, তাহলে প্রতিটা পয়েন্টের সার্কুলেশন ডেন্সিটিকে ইন্টিগ্রেট করলে পরে সার্কুলেশন অ্যারাউন্ড দি বাউন্ডারি পাওয়া যায়। স্টোকস থিওরামের মূল বক্তব্য হচ্ছে এটা, যে একটা সারফেস যদি তুমি একটা ভেক্টর ফিল্ডের ভেতরে রাখো, তাহলে ওই সারফেসের প্রতিটা পয়েন্টে যে সার্কুলেশন ডেন্সিটি গুলো আছে সেগুলোকে, মানে সেই সার্কুলেশন ডেন্সিটির নর্মাল প্রজেকশন যদি তুমি নাও, সেইটাকে যদি তুমি পুরো সারফেসের উপর ইন্টিগ্রেট করো, তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার সেই সারফেসের বাউন্ডারির উপরে যদি সার্কুলেশন কম্পিউট করো, সেই জিনিস পাওয়া যাবে। এটার সাথে তোমার ডাইভারজেন্স থিওরামের খুব মিল। সেটা কি? ডাইভারজেন্স থিওরাম তোমাকে বলছে ইনসাইডের ডাইভারজেন্স কে যদি এই ভলিউমের উপর ইন্টিগ্রেট করো, তাহলে তাহলে তোমার এই সারফেসের বরাবর যে ফ্লাক্স আছে, আউটার আর ইনার, ডিপেন্ডস অন পজিটিভিটি এন্ড নেগেটিভিটি, আমরা আউটারটা দিয়ে বলি যে আউটার ফ্লাক্সের সমান। তো আউটার ফ্লাক্স কিভাবে কম্পিউট করতে হয়? সারফেসের উপরে ইন্টিগ্রেট করতে হয় ভেক্টর ফিল্ডের নর্মাল কম্পোনেন্টকে অন দি সারফেস। তো এখানে ডাইভারজেন্সকে আমরা বলছিলাম যে ফ্লাক্স ডেন্সিটিকে যদি তুমি ইনসাইডের সব ফ্লাক্স ডেন্সিটিকে যদি ইন্টিগ্রেট করো, তাহলে সারফেস বরাবর কি ফ্লাক্স হচ্ছে টোটাল ফ্লাক্স তুমি পেয়ে যাও। এখানেও ব্যাপারটা এরকম, সারফেসের উপরে প্রতিটা পয়েন্টের
সার্কুলেশন ডেন্সিটিকে যদি তুমি সারফেসের উপর ইন্টিগ্রেট করো তাহলে ওই সারফেসের বাউন্ডারির উপরে সার্কুলেশনের পরিমাণ তুমি পেতে পারো। তো ফলে এই দুটো থিওরামের মধ্যে ইন্টারপ্রিটেশনের দিক থেকে অনেক মিল আছে। এখানে ক্লোজড ভলিউমের বাউন্ডারি হচ্ছে সারফেসটা, আর এখানে হচ্ছে সারফেস, তার বাউন্ডারি হচ্ছে এই ক্লোজড কার্ভটা। তো ইনফ্যাক্ট আমরা যদি ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে যদি আমরা এই থিওরি আমরা পড়তাম তাহলে স্টোকস থিওরামের বক্তব্য হতো একটা ডিফারেন্সিয়াল ফর্মকে যদি তুমি আচ্ছা ডিফারেন্সিয়াল ফর্ম আবার ডিফাইন করতে হবে, ওখানে আমরা না যাই। ডিফারেনশিয়াল ফর্ম কি আমাদের কোর্সের পার্টে আছে কোনো? বুঝি না। আমাদের এই কোর্সের পার্টে কি কোথাও ডিফারেনশিয়াল ফর্ম আছে? না 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 নাই নাই, ফলে আমি ওদিকে যাচ্ছি না। ডিফারেন্সিয়াল ফর্ম দিয়ে ফর্মুলেশন করলে তোমরা দেখতে পারতে যে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলো আসলে এই নলেজ থেকেই ডেরাইভ করা সম্ভব। তো এনিওয়ে, তো এই হচ্ছে তোমার কার্ল এবং স্টোকস থিওরাম। তো এখন এই স্টোকস থিওরামের জন্য কিছু অঙ্ক আমরা হয়তো করতে পারি, একটা দুটো অঙ্ক আমরা করতে পারি। তো তোমরা বইতে আমি যে ইন্টারপ্রিটেশন গুলোর কথা বলেছি এগুলো বইতে ডিটেলস লেখা আছে, তোমরা একবার পড়ে দেখতে পারো। তো চলো দেখে আমরা একটা অঙ্ক করবো, শুধু তার বেশি করব না। এখানে যেটা বলা হচ্ছে তোমার একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে এরকম, তাইলে তার কার্ল কি করে হবে? কার্ল কথায় লিখে বলতে পারো বা এইভাবেও ডিফাইন করতে পারো। তখন তার কার্ল হবে, তোমরা যদি কম্পিউট করো এরকম খুব সহজেই সেটা কম্পিউট করতে পারবে। অথবা এটাকে এরকম করে লিখতে পারো মাইনাস ওয়াই মাইনাস জি। হ্যাঁ, কেউ কিছু বলছো আমাকে? কারো একজনের মাইকটা অন, একটু অফ করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অন্য কমিউনিকেশন করলে মাইকটা একটু মিউট করে অন্য কমিউনিকেশন করো, তাহলে আমাদের ডিস্ট্রাকশন হবে না। তো এই হচ্ছে ভেক্টর ফিল্ড। এখন তারা বলছে লেট এস বি দ্য পার্ট অফ দ্য সিলিন্ডার z equals to 1 minus x square. এটার পুরো পার্টটা না, x এর ভ্যালু একের সমান, শূন্যের বড়, y এর ভ্যালু হচ্ছে 2 minus 2, এবং ভেক্টর ফিল্ডটা দেওয়াই আছে। এবং বলা হচ্ছে যে s is oriented upward. Okay, what is upward in their sense? তো এই যদি হয়, এখন এই ভেক্টর ফিল্ডটা দেওয়া আছে, আমার এই সারফেসটাও দেওয়া আছে। হ্যাঁ, তো তাহলে এখন আমরা স্টোকস থিওরাম অ্যাপ্লাই করব বা স্টোকস থিওরাম ভেরিফাই করব কিভাবে? তো তোমরা প্রথমে এটার ছবিটা আঁকবার চেষ্টা করো, যে এটা ইনফ্যাক্ট
একটা প্যারাবোলিক সিলিন্ডার আই গেস। এরা কি ভুল করেছে? সিলিন্ডার ইকুয়েশন যদি হইতে হয় এটা স্কয়ার রুট থাকা জরুরি। স্যার এটা প্যারাবোলয়েড হবে সম্ভবত। জেড এক্স প্লেনে একটা এটা প্যারাবোলিক সিলিন্ডার হবে আই গেস। ইয়েস, যদি স্কয়ার রুটটা না দেয় তাহলে এগুলো প্যারাবোলিক সিলিন্ডার, কিন্তু ওরা যে ছবি এঁকেছে ইট লুকস লাইক এ সার্কুলার সিলিন্ডার। স্যার এটা তো সার্কুলার হওয়ার কথা। One second. Let me think of it a little bit. Acha, z is equals to 1 minus x square. তো যদি হয় z axis, y axis, z axis, তাই যদি হয় তাহলে y equals to constant দিয়ে যদি আমরা এটাকে ইন্টারসেক্ট করি তাহলে এখান থেকে xz প্লেনের প্যারালালে এটা একটা প্যারাবোলা। স্যার এক্সজেড প্লেনে এটা প্যারাবোলা হবে, ইনভার্টেড আর 1 মিনিট আপওয়ার্ড, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস দিকে কন্টিনিউ করলে একটা সিলিন্ডার হবে প্যারাবোলিক। হ্যাঁ, তাহলে এটা প্যারাবোলিক সিলিন্ডার হলো, এই তো। জি স্যার সার্কুলার সিলিন্ডার হওয়ার কথা না, স্কয়ার করলে স্যার, একটা circular- সার্কেলের ইকুয়েশন আছে x স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 1। স্যার রুট ওভারটা বাদ দিলে এটা প্যারাবোলিক সিলিন্ডার, আর রুট ওভার দিলে পরে সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, 1 মিনিট দেখি তারা আসলে কি করতে চাইছে এখানে। Defines the cylinder, therefore normal. আচ্ছা, আচ্ছা প্যারাবোলিক সিলিন্ডার, তাহলে এটা ছবি দেখতে পাচ্ছি না স্যার, খাতা দেখতে পাচ্ছি না স্যার। এটা সার্কুলার সিলিন্ডার আছে যেটা শুধু z অ্যাক্সিস এর উপরের দিকে যায়, হাফ সার্কেল বলা যায় আবার। হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, করো কি জন্য বলে আজকে ক্লাস এখানেই শেষ করি। আগামী ক্লাসে ডাইভারজেন্স এন্ড স্টোকস থিওরামের কিছু অঙ্ক করে দিয়ে এই অংশ থেকে বেরিয়ে যাব, আর 3টা লেকচার দিয়ে তোমার ডিফারেন্সিয়াল পার্ট শেষ করে দেবো, কোর্স শেষ।